বন্ধুগণ, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি বাংলা গল্পকুটির ইউটিউব চ্যানেলে। আজ আপনারা শুনবেন বুদ্ধদেব গুহর লেখা কুচিলা খাঁই। জিপের স্টিয়ারিং ধরা বাঁ হাতের কবজির দিকে তাকালাম। ঘড়ির রেডিয়ামে 2:30 চকচক করছে। সেই দুপুর দুটোই কটক শহর ছেড়েছি। তারপর মহানদী আর বিরূপার অ্যানিকাট পেরিয়ে ঢেনকানলের উপর দিয়ে এসে হিন্দোল পেরিয়ে অঙ্গুলে এসে পৌঁছেছি। সেখানে খাওয়া দাওয়া সেরে আবার রওনা হয়ে পূর্ণা কোর্টের মোড়ে এসে বাঁয়ে ঘুরেছি। তারপরও চলছি পাহাড়ে জঙ্গলে, চড়াইয়ে উতরাইয়ে। পথের রাঙা ধুলোয় গা মাথা সব একাকার হয়ে গেছে। জার্গিনের জলপাই রংটার উপর ধুলোর আস্তরণ এমনভাবে পড়েছে যে ড্যাশবোর্ডের মৃদু আলোয় রংটাকে খয়েরি বলে মনে হচ্ছে। জিপের হেডলাইটে দেখলাম সামনেই একটা শালের খুঁটির গায়ে সাদা এক ফালি তক্তার উপর কালোতে লেখা টুবলোকা ফরেস্ট রেস্ট হাউস। একটি প্রায় সমকোণিক বাঁকে চাকাগুলো আপত্তি জানিয়ে কিচকিচ করে উঠল। ঢুকে পড়লাম টুলবোকার বাংলোর হাতায়। সামনে পড়ে রইল হিমভেজা ভুরান্ডির রাস্তা, গাঢ় অন্ধকার একটা ফ্যাকাশে স্বপ্নের মতো। তারপর কখন ঘুমিয়ে পড়েছি মনে নেই। ভোর হয়েছে। কুচিলা খাঁই ডাকছে পাহাড়ের উপরের কুচিলা গাছ থেকে। হক্ক হক্ক হক্ক, হ কক্ক, হ কক্ক, ক হ্যাক হ্যাক। দিল ঘুমটার 12টা বাজিয়ে। এমন অসভ্য অভদ্র পাখি ভারতবর্ষে পাহাড় জঙ্গলে আর দুটি নেই। অন্য অনেক পাখি ডাকে বটে, তবে তাদের ডাক এমন শ্রুতিকটু কিংবা বিরক্তিকর নয়। কোটরার বাচ্চা যেমন বিনা কারণে লাফায়, এরা তেমনই বিনা কারণে ডাকে। সবসময় খাই খাই করছে আর বিরাট বিরাট ডানা আর বিশ্বলোভী ঠোঁট দিয়ে যা পাচ্ছে তাই ঠোকরাচ্ছে। এমন লম্ফ ঝম্পমান পাখির তেলে বাত সারবে না তো বাত সারবে কিসে? ভেবেছিলাম অনেকক্ষণ ঘুমবো, হলো না তা। জানালা দিয়ে ডিসেম্বরের সুনীল আকাশ দেখা যাচ্ছে। এমন আশাবাদী আকাশ বহুদিন দেখিনি। ঝকঝকে রোদ্দুর হাওয়ায় উঠছে ছুটি ছুটি ছুটি। কম্বলটা সরিয়ে উঠে বসলাম চৌপায়াতে। উঠে বসতেই দেখলাম বাংলোর পাশের ফাঁকা জায়গাতে কুয়োতলার কাছে কাপড় শুকোনোর দড়িতে কি একটা গোলাপি পদার্থ ঝুলছে। চোখ কচলে ভালো করে দেখলাম। প্রথমে বিশ্বাস হলো না। ভাবলাম কাল রাতের নেশা কাটেনি, কিন্তু আবার ভালো করে চাইতেই ইচ্ছা না করলেও পদার্থটির উপস্থিতি বিশ্বাস করতে হলো। একটি গোলাপি রঙা নাইলন পেন্টি। এই নিবিড় জঙ্গলে হাতিবাইসন বাঘ অধ্যুষিত পাহাড়ে এ কোন মেম সাহেব যে এই ভেঙে পড়া ছুঁচোই ভরা বাংলোয় এসে রয়েছে? ঘরের বাইরে যেতে সাহসে কুলোই না। ঘর থেকেই হাঁক দিলাম, চৌকিদার। কাহন তু আইজ্ঞা বলে চৌকিদার এসে দাঁড়ালো। সে আমাকে আগেও দেখেছে অনেকবার। আঙুল দিয়ে রমণী বাসটি দেখাতেই সে কাছে এসে বলল, ছিন্তিয়া মেম সাহেব, কাল রাত্রির আইলা আর মত্তে কহিলা 7 দিন রহিবি। মনে মনে ভাবলাম, জ্বালালে দেখছি। কোথায় একটু নিরিবিলি খেয়াল খুশি মতো দিন কাটাবো না, কোত্থেকে ছিন্তিয়া মেম সাহেব এসে জুটল। হাত মুখ ধুয়ে জামা কাপড় পরে বারান্দায় আসতেই দেখলাম বারান্দার সামনের ঝাঁকড়া চেরি গাছটার পাশে, যেখানে অসম্ভব উদার একরাশ রোদ আর এক ঝাঁক ছাতার পাখি লুটোপুটি করছে, ঠিক সেইখানটিতে বেতের চেয়ার পেতে একটি বিদেশি মেয়ে বসে আছে, বাংলোর সামনের পাহাড়টার দিকে চেয়ে। পাহাড়টি বলতে গেলে একেবারে বাংলোর গেটের গা ঘেঁষেই উঠেছে। অনেকগুলো কুচিলা খাঁই হক্ক হক্ক করছে কুচিলা গাছগুলোতে। পাখা ঝপটাচ্ছে, উড়ছে, বসছে। এক কথায় এই সুন্দর শান্ত শীতের সকালের সবটুকু সৌকুমার্য এদের কদর্য সশব্দতাই ছিঁড়ে ফালাফালা করে দিচ্ছে। মেয়েটি কুচিলা খাঁইগুলোকে দেখছিল, এক দৃষ্টে চেয়েছিল। আমি অনেকক্ষণ চুপ করে দাঁড়িয়ে তাকে দেখলাম। ছিন্তিয়া মেম সাহেবকে দেখে নাস্তিকের মতিভ্রম হলো। এমন স্নিগ্ধ, শান্ত, সমাহিত সৌন্দর্য আগে আমি আর দেখিনি। মেম সাহেবের যে এমন বাঙালি মেয়ের কমনীয়তা থাকতে পারে আমার ধারণার বাইরে ছিল। একটি কচি কলাপাতা রঙের গরম পোশাকে সে বসেছিল, পায়ের উপর পা দিয়ে। তার গিব্রাহেলনের মনোরম ভঙ্গি, তার বসার ভদ্র ভাব আর আত্মতন্ময়তা সমস্ত মিলেমিশে আমার একটি চমক লাগলো। এই সুস্নাতা সুগন্ধি বিদেশি মেয়েটি প্রকৃতির অন্য অনেক সুন্দরী ফুলের মতো এখানে এই টুলবোকার জঙ্গলে আমার চোখকে তৃপ্ত করবে বলে কাল রাতে ভাবতেও পারিনি।
ভাবলাম ওকে ডোন্ট কেয়ার করে বন্দুক কাঁধে বেরিয়ে পড়ি। আজকের খাওয়ার সংস্থান করতে তো হবে। এই ভেবে সিঁড়ি দিয়ে নেমে চেরি গাছটাকে বাঁয়ে ফেলে হনহনিয়ে এগিয়ে গেলাম, কিন্তু মেম সাহেব পেছন থেকেই সুপ্রভাত জানালো। অতএব ভদ্রতার খাতিরে ফিরতে হলো। মেম সাহেব অহেতুক ফর্মালিটি এড়িয়ে জিজ্ঞেস করলো, আচ্ছা ওই যে পাখিগুলো চেঁচামেচি করছে ওগুলোর নাম কি? চৌকিদার বলছিল কুলা খাই। আমি হেসে বললাম, কুলা খাই নয়, কুচিলা খাই। বাংলায় আমরা বলি ধনেশ পাখি, ইংরেজি নাম দ্য গ্রেট ইন্ডিয়ান হর্নবিল। মেম সাহেব খুলে বলল, দে আর নুইসেন্স টু দিস সেরেনিটি। তক্ষুনি বেরুনো হলো না। ওখানে বসে আর একবার কফি খাওয়া হলো। সিনথিয়া জোন্স বলল, আমি এসে পড়াতে নাকি খুব ভালো হলো, এক ধরনের বিশেষ লতা সম্বন্ধে গবেষণা করছে ও। আমি শিকারে প্রায় এখানে আসি শুনে বলল, তাহলে তো খুবই ভালো হলো। আপনার এখানকার জঙ্গল পাহাড় সব চেনা আছে। তাছাড়া কাল তো আমি বিকেলে হাতির তাড়া খেয়ে পালিয়ে বেঁচেছি। শিকার তো প্রত্যেকবারই করেন, এবার একটু অবলার সহায় হন, নইলে আমায় শূন্য হাতে ফিরতে হবে। লতা সংগ্রহ হোক আর না হোক, ভয়মুক্ত হয়ে জঙ্গলে পাহাড়ে বেরিয়ে বেড়ানোটাও তো একটা আনন্দের মতো আনন্দ। আমি বললাম, তথাস্তু তথাস্তু, তবে একটু আধটু শিকার তো করতেই হবে। পট হান্টিং, নইলে খাবেন কি? সিনথিয়া বলল, কেন, টিনের খাবার সব সঙ্গে আছে। আমি বললাম, টিনের খাবারে আমার অরুচি। এখন উঠি, গোটা 2 মুরগি মেরে আনি। কিন্তু তক্ষুনি ওঠা হলো না। সিনথিয়া উঠতে দিল না, বলল, বসুন না একটু, এমন সুন্দর সকাল, একটু গল্প করা যাক। সিনথিয়া অনেক কথা জিজ্ঞেস করলো, আমার নাম কি, কি পেশা, শিকার করতে ভালোবাসি কেন, আর কোনো নেশা আছে কি না, কি জানোয়ার মেরেছি ইত্যাদি প্রচুর ছেলেমানুষি প্রশ্ন। অন্য জায়গা এবং অন্য লোক হলে হয়তো সব কথার উত্তর দিতাম না, কিন্তু লোক যখন আমার মতো ছুটি কাটাতেই আসে, তখন একটা অকেজো ছেলেমানুষের রেশ মাখানো থাকে সেই সমস্ত ছুটিটাতে। বরঞ্চ তখন বুড়ো মানুষই করতেই মন চায় না। শেষকালে আড্ডার মায়া কাটিয়ে উঠলাম। বন্দুকটা নিয়ে বাংলোর হাতা পেরিয়ে পাহাড়ের নিচের সুঁড়ি পথে হারিয়ে গেলাম। আসবার সময় সিনথিয়া বলল, তাহলে মারবেনই মুরগি, ছাড়বেন না? আমি বললাম, আগে মারি। ও বলল, তবে মারুন, রান্না কিন্তু আমি করব। ভাবলাম, আরে এ যে গৌরীপুরী বৌদি আমার, কোথায় কোন থালায় কার হাতে যে কার ভাত বাড়া থাকে তা কি কেউ জানতে পায়? পরদিন বিকেলে চা খাওয়ার পর সিনথিয়াকে বললাম, চলুন মাছ ধরে আসি। কোত্থেকে? কেন, ভুরান্ডির পথে যে জলপ্রপাত আছে সেখান থেকে। আছে বুঝি জলপ্রপাত? নেই নাকি, দেখেননি এখনও? না তো, চলুন নিয়ে যাচ্ছি। বাংলো থেকে বড়জোর 2 ফার্লং হবে। হাঁটতে হাঁটতে আমরা গিয়ে পৌঁছলাম লাল মাটির রাস্তার উপরের সেই জলপ্রপাতে। বেশ উঁচু থেকে জল পড়ছে ঝরঝরিয়ে, নিচে বেশ গভীর জল, একটু পুকুরের মতো হয়েছে সেখান থেকে জল 3টি ধারায় বিভক্ত হয়ে চলে গেছে জঙ্গলের গভীরে। জলটা উপর থেকে যেখানে পড়ছে সেখানে হাজার হাজার শ্বেত সাপের মতো ফেনা কিলবিল করছে, আর ছোট ছোট মাছ লাফিয়ে লাফিয়ে উঠছে জলের স্বচ্ছ ফোয়ারায়। এর নাম ভীমধারা। সিনথিয়া তো দেখে অবাক, বাংলোর এত কাছে এমন সুন্দর জায়গা অথচ আগে আসেনি। আমি বললাম, একা একা বেশি না আসাই ভালো, বলে ওকে সঙ্গে করে যেখানে ঝর্ণাটা বিভিন্ন ধারায় ভাগ হয়ে গড়িয়ে গেছে উপত্যকায়, সেখানে নিয়ে গিয়ে জলের ধারে সম্বরের পায়ের দাগের সঙ্গে বাঘের পায়ের দাগও দেখলাম। সিনথিয়া একটুও ভয় না পেয়ে বলল, আমাকে একদিন বাঘ দেখাবেন? হেসে বললাম, বাঘ দেখাবো কিনা হলপ করে বলতে পারি না, তবে দেখতে চাইলে বাইসন চড়ুয়া মাঠে নিয়ে গিয়ে বাইসন দেখাতে পারি। বাচ্চা মেয়ের মতো ভুরু নাচিয়ে বলল, তবে তো আরও ভালো হয়। আমি বললাম, বেশ তো, দেখাবো বাইসন, পুরো দলটাই নিশ্চয়ই দেখাবো। একটা বড় পাথরের উপর বসে আমরা ছিপ ফেলছিলাম, হাত ছিপ, তবে সুতো মজবুত। আস্তে আস্তে বেলা পড়ে আসছিল। শীতের বনে জঙ্গল পাহাড়ে আসন্ন সন্ধ্যায় কি যে সে এক করুণ বাঘিনী বাজতে থাকে তা কি বলবো। ঘরের মানুষকে সে সুর ঘরে ডাকে, প্রিয়জনকে সে সুর কাছে টানে, আর আমার মতো খোদার ষাঁড়কে আরও বাউন্ডুলে করে তোলে। জলপ্রপাতের উপরের পাথরগুলো শুয়ে শুয়ে আদিবাসী ছেলের বুকের চেটোর মতো বুক চিতিয়ে আকাশের দিকে চেয়ে কখন সন্ধ্যা তারা উঠবে সেই ক্ষণ গুনছে। সেখান থেকে একটি ময়ূর বারবার ডেকে উঠছে, কেয়া কেয়া। একটা কোটরা হরিণ জলপ্রপাতের ডান দিক থেকে ডাকছে, বাক বাক বাক। রাইফেলটাকে হাতের কাছে টেনে রাখলাম। এই টানছে টানছে, ফাতনা ডুবলো, চেঁচিয়ে উঠল সিনথিয়া। আমি বললাম, টানো টানো। এক হ্যাঁচকা টান মারল সিনথিয়া,
মাছটা শেষ সূর্যের আলো আর জলপ্রপাতের জলের ছটায় মুক্তির জন্যে শেষবারের মতো ঝিকমিক করে উঠল। তারপরই সঙ্গের বেতের ঝুড়িতে তাকে পুড়ে ফেলা হলো। সিনথিয়া আনন্দে লাফাচ্ছিল। একটা আকাশি নীলরঙা স্কার্ট আর ফিকে গোলাপি হাতাওয়ালা উলের সোয়েটার পরেছে ও। ওর নরম স্বপ্নীল সোনালি চুলে জলের গুঁড়ি হাওয়ায় এসে জমেছে। তার উপর ক্লান্ত পৌষের বিষণ্ণ রোদের চুমু লেগেছে। মনে হচ্ছে সিনথিয়া জোন্স নয়, যেন এক প্রাচীন আর্যকন্যা তার উদ্ধতা কোমল গ্রীব্রা ভঙ্গিতে এই জলপ্রপাতের সামনে দাঁড়িয়ে আছে। ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ কেন জানি না আমার ওকে ভীষণ পেতে ইচ্ছা করল। ওর মতো সুগন্ধি সুহাসিনী স্বচ্ছতোয়া নারী আমার জীবনে এলে ভাবলাম হয়তো আমার এই রুক্ষ পৌরুষের দুর্গন্ধময় জ্বালা আর থাকবে না। এই ভাবনাটা মনে ব্যাপ্ত হতে না হতে কোথা থেকে এক ঝাঁক ছাতার পাখি ছ্যাঁ 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 করতে করতে কোনাকুনি মাথার উপর দিয়ে উড়ে গেল। আমার ছিপেও একটা মাছ উঠল, বেশ বড় মাছ। এদিকে সন্ধ্যা এসে জলপ্রপাতের মাথায় তার কালো চুল মেলে দাঁড়িয়েছে দেখলাম। কৃষ্ণপক্ষের রাত, সন্ধ্যা তারাটি পিদিম হাতে পথ দেখাতে এলো। বনের পাতায় শিরশিরানি তুলে তার পিছু পিছু একটা হাওয়াও এলো। আমি আর সিনথিয়া বাংলোর দিকে চললাম। চলতে চলতে সিনথিয়া বলল, গোটাম, চলো আমরা এখানে সাঁতার কাটব, আপত্তি আছে তোমার? আমি বললাম, আপত্তি কিছু নেই, তবে সাঁতার কাটার চেয়ে শুধু স্নান করাটাই ভালো হবে। ওখানের পাথরগুলো ভারী অসমান, আর জলের তলায় কোথায় যে উঁচু আর কোথায় নিচু তা তো তুমি দেখতে পাবে না। গতবার আমার এক পাইলট বন্ধু এইখানে এসে সাঁতার কাটতে গিয়ে কলারবন ভেঙে ফিরেছিল। বেচারার কেরিয়ারটাই খতম হয়েছিল একটু হলে। সিনথিয়া ওর ডান হাতের পাতায় আমার বাঁ হাতের পাতাটি নিয়ে বলল, আমাকে ভয় দেখিও না, তাছাড়া তুমি তো আছো, তুমি থাকতে আমার ভয় কি? এমনভাবে সিনথিয়া কথাটা বলল যেন আমার উপর ভরসা করেই এই অবলা নারী এই রকম জায়গায় লতা খুঁজতে এসেছিল। তবু যাকে ভালো লাগে, যার সঙ্গ ভালো লাগে, যার হাতে হাত ছোঁয়ালে শিশু বয়সে মার স্তনে হাত ছোঁয়ানোর মতো আশ্বস্ত মনে হয়, সে যদি এমন করে বলে যে আমি আছি, জেনে সে নিশ্চিন্ত, তবে তার চেয়ে বড় কিছু প্রাপ্তি আছে বলে তো আমি জানি না। যাকে ভালো লাগে কিংবা ভালোবাসি, তার সবটুকু বিশ্বাস যদি আমার উপর ন্যস্ত হয়, তাহলে আমি তার জন্যে কী না করতে পারি, হয়তো প্রাণও দিতে পারি। তাছাড়া একটা প্রাণের জন্ম তো একটা জৈব দুর্ঘটনা বই নয়, কিন্তু ভালোবাসা তো দুর্ঘটনা নয়। সে যে এক স্বেচ্ছারোপিত ব্যথার ফুল, যাই অবয়ব নেই, তবু নড়লে চড়লে যে ঝুমঝুমিয়ে বাজে। সিনথিয়াকে দেখে যে আমার ভারতীয় বলে মনে হয়েছিল তার কারণ ছিল। ওর মা ভারতীয়, বাবা ইতালীয়। পরে অবশ্য বিচ্ছেদ হয়ে গেছিল দুজনের। তার বেশি কথা ওর সম্বন্ধে জানতে পারিনি এবং জানতে চাইও নি। তাছাড়া ও নিজের থেকে খুশি মনে নিজের সম্বন্ধে যা বলেছিল তাই শুনেছিলাম। গতকাল সকালে ওর সঙ্গে পাহাড়ে গিয়েছিলাম। এই পাহাড় জঙ্গলে একা একা ঘোরা ওর পক্ষে সত্যিই সম্ভব হতো না। হাতি প্রচুর আছে, তাছাড়া বাইসন এবং ভাল্লুকও আছে। এদের কাছ থেকেই অতর্কিত আক্রমণের সম্ভাবনা বেশি। কালকে তো প্রায় আমাদের গায়ের উপর দিয়ে একটা ভাল্লুকের বাচ্চা ডিগবাজি খেয়ে চলে গেছিল। সিনথিয়া খিলখিলিয়ে হেসে বলল, দেখো দেখো, একটা ভাল্লুক খায়। আমি ওর কথার ধরন দেখে হাসি চাপতে পারলাম না। কুচিলা খাঁই নাম দেখে সব জানোয়ারের পেছনেই ও খাঁই বলতে শুরু করেছে। জঙ্গলে পাহাড়ে চৈতন্য হবার পর থেকেই ঘুরে বেড়াচ্ছি। অনেক গাছ দেখেছি, অনেক ফুল দেখেছি, অনেক লতা দেখেছি, অথচ তাদের সকলের বৈজ্ঞানিক নাম কখনো জানিনি। তাদের স্থানীয় নাম জেনেছি, তাদের ভালোবেসেছি এই পর্যন্ত। এই যে জঙ্গল, এতে আসন, শাল, পিয়াশাল, সেগুন, কুচিলা, মহুয়া এবং নানা রকম বাঁশে ভরা। একরকম মোটা সোটা গাঁট্টা গাঁট্টা বাঁশ দেখিয়ে সিনথিয়া বলেছিল, এদের নাম কি জানো? বেম্বুসা রোবুস্টা, আর ওইটা কি বলো তো? বেম্বুসা অ্যাডেনিসা। যখনই ফুল ধরতে শুরু করবে তখনই এদের মরবার পালা শুরু হবে, শুকিয়ে যাবে ধীরে ধীরে। আমি বললাম, বাহ, চমৎকার নিয়ম তো। মানুষদের জীবনেও এরকম হওয়া উচিত। ফুল ধরবার পরে বেঁচে থাকবার কি মানে হয় জানি না। মৃত্যু সার্থকতার অনুগামী হওয়াই উচিত। সার্থকতার পর বাঁচবার মতো কোনো যথেষ্ট অনুপ্রেরণা আমাদের নেই। সার্থক হবার চেষ্টাই তো জীবন, তুমি কি বলো? সিনথিয়া নীলরঙা একগুচ্ছ ফুল হাতে দোলাতে দোলাতে বলল, মৃত্যু যদি সার্থকতার অগ্রামী হয় তাহলে? আমি কিছু বলি না, আমি শুধু শুনি।
গাছপালার মসৃণ গা বেয়ে উদার সূর্যের সহস্র সোনালি আঙুল সমস্ত বনভূমির শরীরে আদর ছোঁয়াচ্ছিল। আমরা হাঁটছিলাম। শিশির ভেজা ঘাস, লতা পাতা থেকে একটা অদ্ভুত গন্ধ বেরোচ্ছিল। তার সঙ্গে কত শত নাম না জানা ফুলের গন্ধ মিশে মন্থর শীতার্ত হাওয়ায় রোদের আঙুলে কাঁপছিল। নানা রকম হাইবিস্কাস এর মুখে সকালের মুখের ছবি দেখছিলাম। সিনথিয়া আপন মনে এক একটা বিরাট উদ্ভিদ বিজ্ঞানের নাম বলছিল, প্রায় স্বগতোক্তির মতো। আর সেই নামের বহর শুনে যে লতা, যে ফুলকে ছোটবেলা থেকে দেখেছি, তাদের হঠাৎ খুবই রাশভারী বলে মনে হচ্ছিল। আমি বললাম, ইমারসন এর সেই কবিতাটা পড়েছ? কোন কবিতা? সিনথিয়া বলল। যতটুকু মনে ছিল আমি তাই আবৃত্তি করলাম। বাট দিস ইয়াং স্কলার্স হু ইনভেড আওয়ার হিলস, bold as the engineer who fells the wood, love not the flower they pluck and know it not, and all their botany is Latin names. সিনথিয়া বলল, সুপার সুপার। আচ্ছা গোটাম, তুমি এই জঙ্গল পাহাড়কে খুব ভালোবাসো না? যদি তোমার মতো করে ভালোবাসতে পারতাম। আমি বললাম, তোমার ভালোবাসা জঙ্গল পাহাড়ের মতো নির্জীব বস্তুতে অপচয় করবে কেন? ভালো যদি বাঁচতে চাও তো তোমার কি পাত্রের অভাব? সিনথিয়া কথাটার জবাব দিল না, এড়িয়ে গেল এবং কেমন ব্যথিত ও চকিত হয়ে আমার দিকে ওর নিবৃত চোখ তুলে চাইল। আমার সিনথিয়া মেম সাহেবকে ভীষণ ভালো লাগছিল। জীবনে যা আমি বরাবর ভয় করে এসেছি, সরবে যার বিরুদ্ধে প্রচার চালিয়েছি, সেই নীড়বাঁধার মতো লজ্জাকর ও স্থাবর মনোবৃত্তিটা আমারও মনের কোণে উঁকি ঝুঁকি মারতে লাগলো। মনে মনে তাকে অনেকবার বন্দুক উঁচলাম, কিন্তু সে কিছুতেই ভয় পেল না। রাত 8টা হবে। বারান্দায় বসেছিলাম। বাংলোর সামনে কিছুই চোখে পড়ে না। জমাট বাঁধা কালো অন্ধকার চোখের সামনে মনের জমাট বাঁধা ভাবনার মতো ভারী হয়ে বসে আছে। পাহাড়টাই বেশি ভারী না অন্ধকারটাই বেশি ঠাহর করতে পারছি না। পাহাড়ের নিচের সেগুন গাছের জঙ্গলে জোনাকির ঝাঁক জ্বলছে আর নিভছে, আমাবস্যার রাতের ঢেউয়ের বুকের ফসফরাসের মতো। এই ঘনান্ধকার ভয়গর্ভ রাতের একটা সুপুরুষ ব্যক্তিত্ব আছে। এই অন্ধকার রাতে বন পাহাড় যেমনভাবে অদৃশ্য অসাধারণভাবে ব্যক্ত হয়, তেমন আর কোনো সময়েই নয়। প্রকৃতির বুকের কোরকে যে শক্তিমান পুরুষ বাস করেন, সেই পুরুষ এই অন্ধকার প্রতীয়মান হন। যাদের চোখ আছে তারাই তাঁকে দেখতে পায়। বাংলোর পেছনের সারি সারি আলপনা দেওয়া ছোট ছোট মেটে ঘর, ছোট উঠোন পাতকুয়া, দু একটি শান্ত বিজ্ঞ গরু, গুটিকয় চঞ্চল পোষা মুরগি এবং অনেক নগ্ন অসুস্থ অথচ সদা হাস্যময় শিশু, এই নিয়ে টুলবোকা গ্রাম। এখন রাত নেমেছে। কালো রঙের তুলির আঁচড়ে সব মুছে গেছে, নিষ্পন্দ হয়ে রয়েছে। গ্রামের পেছনের ধান খেতে হাতি নেমেছে। মাচায় বসে ক্যানেস্তারা বাজাচ্ছে ছেলেরা। শীতের রাতে পায়ের নিচে সরাই কাঠের আগুন নিয়ে শাল কাঠের মশাল করে তাতে আগুন জেলে আন্দোলিত করছে। হাতির দল ব্রিংহন করতে করতে আবার পাহাড়ে ফিরে যাচ্ছে। সিনথিয়া চৌকিদারের হাতে বাসনপত্র দিয়ে বাবুর্চিখানা থেকে বারান্দায় এসে উঠল। বলল, শিগগির শিগগির এসো, সব ঠান্ডা হয়ে গেল। নরবরে কাঠের টেবিলে খাবার সাজিয়ে কম্পমান লণ্ঠনের আলোয় আমার উল্টো দিকের চেয়ারে বসে আমার জঙ্গলের প্রেমিকা বলল, খাও গোটাম, শুরু করো। মুসুরির ডালের স্যুপ, ফ্রাইড রাইস এবং মুরগির রোস্ট। এই জঙ্গলের রোজ রোজ এমন খাবার খাবো, আর শুধু তাই নয়, এমনভাবে খাবো কে ভেবেছিল। খেতে খেতে আমি বললাম, তুমি আমার অভ্যেস খারাপ করে দিচ্ছ। আর 4 দিন পরে যে চলে যাবে, তখন কি খাবো? সিনথিয়া বলল, কেন? এবেলা খিচুড়ি, ওবেলা খিচুড়ি, তাছাড়া তোমার ঘোড়া মার্কার রাম তো আছেই। তোমার মতো লোক মানুষ না হয়ে ঘোড়া হয়ে জন্মালেই পারত, বলে খিলখিলিয়ে হেসে উঠল। তারপরই গম্ভীর এবং খুব নিচু গলায় আমাকে প্রায় ফিসফিসিয়ে বলল, তুমি খুব মজার ছেলে, তোমার মধ্যে খুব প্রাণ আছে। যে মেয়ে তোমাকে বিয়ে করবে সে খুব সুখী হবে। মুরগির ঠ্যাং চিবোতে চিবোতে বললাম, দেখো, এই জ্ঞানের ভয়ে লোকালয় ছেড়ে থাকি। জঙ্গলেও যদি জ্ঞান দাও তো পালাবার জায়গা দেখি না। সিনথিয়া বলল, আমি ঠাট্টা করছি না, যা বলছি তা সত্যি কিনা দেখো। ভাবলাম, এও তো আরেক জ্বালা। যাকে মনে মনে ভালো লাগতে আরম্ভ করেছে, যাকে প্রেয়সী বলে ভেবে আকাশ কুসুম কল্পনা করছি, সে হঠাৎ পিসিমা বনে উপদেশ দিতে আরম্ভ করল। পড়াশোনাটা করলে কি করে কথা গুছিয়ে বলতে হয় তা লিখতে পারতাম।
একে তো কাউকে আমার আদপে কিছু বলারই থাকে না, যদি বা বলার মতো কোনো কথা জমে তাও মনে মনে হাঁড়ির মধ্যে খিচুড়ির মতো টকবক করে, তা বলা হয় না। আমি কিছু বললাম না, উত্তরে চুপ করেই রইলাম, কারণ আমি জানতাম বলার সময় এখনও আসেনি। জীবনে একটা ভীষণ রকম প্রয়োজনীয় কথা বলার জন্য একটু মানসিক প্রস্তুতি প্রয়োজন, অন্তত আমার পক্ষে। আমরা চুপচাপ খাচ্ছিলাম। সিনথিয়া চামচে করে একটু একটু ফ্রাইড রাইস আলতো করে মুখে তুলছিল, তারপর নিঃশব্দে চিবোচ্ছিল। ওর হাঁটায়, কথা বলায়, চোখের চাউনিতে, এমনকি খাওয়াতেও এমন একটা শান্তশ্রী, এমন একটা সহজিয়া রেশ আছে যে ওকে দেখে আমার মনে হতো ওর জীবনে বোধহয় কোনো দিন ওকে নিজের ইচ্ছার বিরুদ্ধে চলতে হয়নি। নিজে যা ভালো বলে মনে করেছে সেই শুভ বুদ্ধি থেকে নড়তে হয়নি। তাই ও পাহাড় থেকে প্রথম বেরুনো ঝর্নার মতো পবিত্র ও স্বচ্ছতোয়া। কোনো বাঁধ বাঁধা হয়নি এ পর্যন্ত ওর ইচ্ছা বা রুচির বিরুদ্ধে। সবচেয়ে আশ্চর্য লাগত ও যখন হাসত। প্রথমে চোখের তারাই একটু বিদ্যুতের ছটা দেখা যেত, তারপর সেই ছটা ছড়িয়ে যেত সমস্ত মুখময় পাতলা দুটি জিনিয়া ফুলের পাপড়ির মতো ঠোঁটে, দুসারি সুচারু দাঁতে, সুকুমারী চিবুকে। আমি ভাবতাম এমন করেও কি কেউ হাসতে পারে, কিংবা কোনো মেয়ের হাসি এমনভাবে কোনো দিন দেখিনি বা দেখবার চেষ্টাও করিনি কোনো দিন হয়তোবা। সিনথিয়া যতক্ষণ কাছে থাকতো ততক্ষণ আমার সমস্ত সত্তা ঘিরে একটি সুগন্ধ উঠত অনুক্ষণ। ওর সান্নিধ্যে কোনো জ্বালা ছিল না, কোনো কামনার ধারালো ছুরি কখনো আমাকে ফালাফালা করতো না। ওর সান্নিধ্য আমার অনেক নৈরাশ্যের অতল গহ্বর আলোকিত করে রাখত। আমার অনেক ভালো লাগাকে মৌসুমি ফুলের মতো সমস্ত সত্তা জুড়ে ফুটিয়ে তুলত। মনে মনে আমি নিজে যা নই তাই মনে হতো আমি ওর মতো সূচি, পবিত্র, ওর মতো সরল। মাঝে মাঝে এমন হতো যে আমাকে ওকে নিয়ে নীড় বাঁধবার সম্পূর্ণ যোগ্যতা আছে এমন ধারণাও আমার মনের মধ্যে শিকড় গাড়বার চেষ্টা করত। তখন সত্যিকারের ভালোবাসার সন্তান যে বিনয়, সেই বিনয় এসে আমাকে তুড়ে বলতো, তুই একটা অপদার্থ। অমনি মুই অতি ছাড় ভাব নিয়ে নিজের নৈরাশ্যের খনির ভেজা সিঁড়ি বেয়ে অন্ধকারে অনিশ্চয়তার আবারও নেমে যেতাম। আর যাই হোক, বোকা আমি কোনোদিন ছিলাম না। আমি জানতাম, আমি বুঝতে পারতাম যে সিনথিয়া যে কোনো কারণেই হোক আমাকে পছন্দ করে, মানে নিছক পছন্দ করার জন্য নয়, আমাকে ওর বিশেষ একভাবে ভালো লাগে। আমি বুঝতে পারতাম ওর চাউনি, ওর কথার সুর, আমার সামান্য সুখের জন্য ওর উৎকণ্ঠা সবই বুঝতে পারতাম। আর অবাক হয়ে যেতাম যে এই ছাত্রীটির পড়াশোনার চেয়ে আমার প্রতি আগ্রহ বেশি বলে। ওর মধ্যে কোনো সস্তা জিনিস ছিল না, কোনো ন্যাকাপনা ছিল না। আমার এই উদ্দাম জঙ্গলিপনা ওকে আকৃষ্ট করেছিল। ওর দু চোখে আমি আমার এই আলু হাওয়া বন পাহাড়ের জীবনকে শুষে নেওয়ার আকুতি দেখতে পেতাম। ওর দু চোখে আমি আমার এই আলু হাওয়া বন পাহাড়ের জীবনকে শুষে নেওয়ার আকুতি দেখতে পেতাম। ভারী ভালো লাগতো। এত ভালো আমার কোনোদিনও লাগেনি। খাওয়ার পর বারান্দায় বসে আর একটু গল্প করা হলো। সিনথিয়া বলল, তুমি রোজ আমাকে ঠকাচ্ছ। কাল আমাকে চান করতে নিয়ে যেতেই হবে সেই জলপ্রপাতে। আমি বললাম, হবেক্ষণ, রাত তো পোয়াক। তারপর যে যার ঘরে শুতে গেলাম। শুয়ে শুয়ে ভাবছিলাম, সিনথিয়া প্রায়ই আমাকে বলে, ইউ আর আ ডার্লিং, ইউ আর আ সো সুইট, ইত্যাদি ইত্যাদি। অথচ এমন করে বলে যেন পাশের বাড়ির মহিলা তার পাশের বাড়ির মহিলার ছেলেকে বলছেন। ওকে আমি বুঝতে পারি না। ওকে আমার ভীষণ ভালো লাগে, বলতে গেলে পাগলের মতো ভালো লাগে। ওরও যে আমাকে ভালো লাগে তা বুঝতে পারি, অথচ কথাবার্তায় এমন একটা সম্মানজনক ও সম্ভ্রান্ত দূরত্ব ও বজায় রাখতে চাই যে আমার ভালো লাগে না। ও বোধহয় ভয় পায়, পাছে এই জঙ্গল পাহাড়ে দুরন্ত বেপরোয়া ছেলে এমন কিছু আবদার করে বসে যা ওর দেবার সাধ্য নেই। জানি না, কিছুই জানি না। কুচিলা খাইয়ের ডাকের জন্য কোনোদিন ভালো করে ঘুমোনোর জোটই নেই। রোজ সকালে, আর শুধু সকালে কেন, সমস্ত সময়ই তো হক্ক 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 হ্যাঁক হ্যাঁক করছে। ঘুম থেকে উঠতেই সিনথিয়া বাইরে থেকে আমায় ডেকে বলল, গোটাম, ইউ আর বেটার শুট আ কাপল অফ দিস নইসি ফিথি বার্ডস, দে আর টেলিং অন মাই নার্ভস। চৌপায়াতে বসে বসেই বললাম, কেন, তোমার কি বাত হয়েছে নাকি? সিনথিয়া রেগে বলল, না না, সত্যি বলছি, এই পাখিগুলোকে আমি আশা অবধি সহ্য করতে পারছি না। প্রাতরাশ খেয়ে সিনথিয়ার সদা স্ট্যান্ডার্ড হেরাল্ডে চেপে আমরা ঝর্ণাটায় গিয়ে পৌঁছলাম। তখনও জল বেশ ঠান্ডা। আমি বললাম, আর একটু পরে নেমো, অসুখ করে যাবে। সিনথিয়া বলল, বেশ, তবে আগে চলো।
প্রাতরাশ খেয়ে সিনথিয়ার সাদা স্ট্যান্ডার্ড হেরাল্ডে চেপে আমরা ঝর্ণাটায় গিয়ে পৌঁছলাম। তখনও জল বেশ ঠান্ডা। আমি বললাম, আর একটু পরে নেমো, অসুখ করে যাবে। সিনথিয়া বলল, বেশ, তবে আগে চলো জলপ্রপাতের মাথায় যে সুন্দর জায়গাটা দেখা যাচ্ছে সেখানে উঠি, জলটা কোথা থেকে আসছে দেখব। আমি বললাম, চলো, ঝোঁক যখন হয়েছে তখন তো আর বাধা শুনবে না। জলপ্রপাতটা বেশ উঁচু, মাথা থেকে নিচের পুকুর প্রায় 100 ফিট হবে, তবে সেখানে 3-4টে প্রপাত, কম বেশি 15-20 ফিট উঁচু, একের মাথায় আর এক। পাকদণ্ডি ঘুরে উপরে উঠতেই চোখ জুড়িয়ে গেল। আমিও কোনোদিন উপরে উঠিনি। গভীর জঙ্গল আর লতাগুল্মোর আড়াল থেকে চওড়া পাথরের খয়েরি আর কালো চাতাল বেয়ে জলধারা কুলকুল করে বেয়ে আসছে। এসে শীতের সকালে ক্রীড়াচ্ছলে রামধনু চুল উড়িয়ে ঝাঁপ দিচ্ছে নিচে। উপরে দুধারে লতাপাতা ঝুঁকে পড়ছে, দুধারই চমৎকার ছায়াশীতল। রোদে পাথর যতটুকু গরম হয়েছে তাতে তার উপর শুয়ে থাকতে ভারী আরাম। জলধারার দু ধারে থোকা থোকা কি একটা জংলি লতায় ফিকে নীল ফুল ফুটে আছে। পাথরের কালোতে খয়েরিতে, জলের ফেনিলো সাদাতে, আর এই নীল লতার নীলে এমন একটা অপার্থিব ছবি হয়েছে যে কি বলবো। সিনথিয়া লতাগুলোর কাছে গেল, তারপর বলল, এগুলোর নাম কি জানো? প্যাশন ফ্লাওয়ার। এগুলো জংলি লতা মোটেই নয়। নিশ্চয়ই কোনো শৌখিন লোক এখানে এনে কোনো দিন লাগিয়ে গেছিল। সিনথিয়া বলল, আমি এমন জায়গা ছেড়ে নিচে যাচ্ছি না। সেই জলধারা ধরে সামান্য এগোলেও বেশ গভীর 2-3টি জায়গা আছে যেখানে জল এক কোমর থেকে বুক অবধি। সবচেয়ে মজা হচ্ছে এখানে জল একেবারে স্ফটিক স্বচ্ছ, মন হারালে মন কুড়িয়ে নেওয়া যায়। সিনথিয়া ফ্লাস্কে করে কফি বানিয়ে এনেছিল। আমি বললাম, তুমি চান করো, আমি কফি খাই। ও বলল, তুমি চান করবে না নাকি? হালকা গোলাপি রঙের একটা সাঁতারের পোশাক পরেছিল সিনথিয়া। ঝকঝকে জলের মধ্যে একটা গোলাপি হাঁসের মতো মনে হচ্ছিল ওকে। বাদামিতে সাদাতে মেশানো ওর আশ্রয়কুল হাত দুখানি জলের মধ্যে ফোয়ারা ওঠাচ্ছিল। মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ে বলছিল, সব কফি খেও না কিন্তু। আমি কফিতে চুমুক দিচ্ছিলাম আর ভাবছিলাম, এই কদিন শিকারে আমি প্রায় গেলামই না, অথচ কি করে যে কটা দিন কেটে গেল টেরই পেলাম না। সিনথিয়া তো আর 2 দিন বাদেই চলে যাবে। তারপর সময়টা সকালবেলার কুয়াশার মতো একেবারে আমার উপর চেপে বসবে। তবু বেশ কাটলো এই কটা দিন। এত কাছে থেকে এত দূরে কি করে থাকতে হয় সিনথিয়ার কাছে তা শেখার আছে। হঠাৎ আমাকে চমকে দিয়ে সিনথিয়া চিৎকার করে উঠল, হেল্প, হেল্প! তাকিয়ে দেখি জলের তোড়ে সিনথিয়া নিচে প্রপাতের দিকে ভেসে চলেছে আর প্রাণপণে হাত পা দিয়ে নিজেকে বাঁচাবার চেষ্টা করছে। সেখান থেকে প্রথম প্রপাতটি বড়জোর 30-40 ফিট হবে। কাণ্ডজ্ঞান রহিত হয়ে লাফিয়ে পড়লাম জলে। জল তো সেখানে সামান্য, হাঁটুও নয়, কিন্তু কি পিছল! লাফাবার সঙ্গে সঙ্গে এক প্রচণ্ড আছাড় খেলাম। হাঁটুতে এমন একটা চোট লাগলো পাথরের উপর পড়ে যে মনে হলো অজ্ঞান হয়ে যাব। অজ্ঞান যে কেন হলাম না জানি না, কিন্তু সিনথিয়া বেঁচে গেল। আমার পাশ দিয়ে ভেসে যাবার সময় ওর হাত আমার হাতে লাগলো এবং আমি প্রায় শোয়া অবস্থাতেই হেঁচকা টান দিয়ে একটা বড় পাথরে 2 পায়ে ভর রেখে ওকে আমার কাছে টেনে আনলাম। ভয়ে বেচারির মুখ চোখ শুকিয়ে গেলেও ওর ঠোঁটে সেই আশ্চর্য হাসিটি লেগেই ছিল। কিছুটা অভাবনীয়তার, কিছুটা প্রাণপ্রাপ্তির আনন্দে ও অস্ফুটে কী যেন বলে উঠল বুঝলাম না। সিনথিয়াকে বাঁচাতে পেরে যে আনন্দ না হলো তা নয়, কিন্তু হাঁটুটাকে বোধহয় আর কোনো দিন সোজা করতে পারবো না। আমরা দুজনে কোনো রকমে গড়িয়ে কিনারে এসে পৌঁছলাম। তারপর সিনথিয়া নিজে প্রথমে উঠে আমাকে উঠতে সাহায্য করলো। কোনো রকমে পাথরে পৌঁছে চিত হয়ে শুয়ে পড়লাম। হাঁটুর মাংস একেবারে থেঁতলে গেছিল। সিনথিয়া কী করবে বুঝতে পারছিল না। প্রথমে হাত দিয়ে রক্তটা মুছবার চেষ্টা করলো, তারপর হঠাৎ অভাবনীয়ভাবে আমার বুকে ঝাঁপিয়ে পড়ে আমার কপালে চুমু খেলো। তারপর অনেকক্ষণ আমার ভিজে বুকে শুয়ে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলো। ওরকম চাপা মেয়ে যে কি করে এমন বেহিসাবি হলো ভাবতে পারছিলাম না। আমি কনুইতে ভর দিয়ে উঠে বসার চেষ্টা করে বললাম, তুমি কি পাগল হলে বোকা মেয়ে? আমার কিছুই হয়নি। সিনথিয়া তবু শুনল না। আমার পাশে অসহায়ের মতো বসে আমার দিকে চেয়ে থাকলো। সোনালি চুলে মোড়া ওর জল ভেজা শ্বেতা গ্রীবার দিকে তাকিয়ে একটি রাজহাঁসের কথা আমার মনে হলো, যাকে আমি গুলি করেছিলাম। তারপর বাঁচাবার চেষ্টা করেছিলাম, কিন্তু বাঁচাতে পারিনি। ভোর হয়েছে অনেকক্ষণ। সকালের চা খাওয়া হয়ে গেছে। বারান্দায় ইজি চেয়ারে বসে আছি, হাঁটুতে ব্যান্ডেজ বেঁধে। লোকজন জোগাড় করে বাঁশ দিয়ে স্ট্রেচার বানিয়ে সিনথিয়া ঝর্নার ওপর থেকে আমাকে কাল নামিয়ে নিয়ে এসেছিল। নিজে গাড়ি চালিয়ে পূর্ণাকোট থেকে ডাক্তার এনেছিল।
ডাক্তার ব্যান্ডেজ করে দিয়ে গেছেন আর বলেছেন যে হাড় ভাঙেনি, তবে বিশ্রামের প্রয়োজন। সমস্ত বন পাহাড় রোদে ঝলমল করছে। বারান্দার থামগুলোর ছায়ার সঙ্গে রোদটা কাটাকুটি খেলছে। সিনথিয়া বাংলোর সামনের নুড়ি বিছানো ড্রাইভে পায়চারি করছে। প্রথম যেদিন আমরা ঝর্ণায় যাই মাছ ধরতে, সেদিনকার সেই পোশাকটি পরেছে আজ সিনথিয়া। ফিকে নীল স্কার্ট আর ফিকে গোলাপি সোয়েটার। সিনথিয়াকে দেখছি চুপ করে বসে, যেতে আসতে চোখাচোখি হলেই ও চোখ নামিয়ে নিচ্ছে। কি যেন ভাবছে ও, বোধহয় কালকের কথা, বোধহয় ভেবে লজ্জা পাচ্ছে। আমিও ভাবছি ওকে 2-1 দিনের মধ্যেই বলবো সেই কথাটা, বুলবুলি পাখির সঙ্গে বাসা বাঁধার কথা। এমন সময় দুটো কুচিলা খাঁই পাখি পাহাড় থেকে উড়ে এসে চেরি গাছটার ডালে বসে কুৎসিত গলায় ডাকতে লাগলো, হ্যাঁক হ্যাঁক হ্যাঁক। সিনথিয়া যেন ভূত দেখার মতো চমকে উঠল। পাখি দুটো প্রকাণ্ড ঠোঁট দুটো দিয়ে ডালে ঘষতে লাগলো আর বিরাট ডানা দুটো ঝপটাতে লাগলো। সিনথিয়া দৌড়ে আমার ঘরে ঢুকে শর্টগানটা নিয়ে এসে বলল, মারো তো গোটাম, মারো তো, এগুলো সবসময় আমাকে ভয় দেখায়। ইজি চেয়ারে বসে বসেই গুলি করলাম। সঙ্গে সঙ্গে মরে গিয়ে পাখি গাছের ডালেই লটকে রইল, মগ ডালে। অন্যটা হক্ক হক্ক করতে করতে উড়ে গেল। কিছুক্ষণ আগে থেকে জঙ্গলের মধ্যে একটা দুরাগত গাড়ির ইঞ্জিনের গুনগুনানি শুনতে পাচ্ছিলাম। এখন গাড়িটা দেখা যাচ্ছে, একটা কালো গাড়ি। কাছে এলো গাড়িটা, পূর্ণাকোটের দিক থেকে আসছে। তারপর বাংলোর হাতায় ঢুকে পড়ল। দেখলাম একটা কালো রোলস রয়েস গাড়ি। সামনে কোনো দেশীয় রাজ্যের পতাকা উঠছে পথ দিয়ে। গাড়িটা এসে বাংলোর সামনে দাঁড়ালো। উর্দি পরা সোফার এসে পেছনের দরজা খুলে ধরল। একজন মোটা সোটা ছোটোখাটো ভদ্রলোক নামলেন। পরনে দামি স্যুট, মাথায় স্ট্র হ্যাট, বয়স কম করে 50 হবে। হঠাৎ সিনথিয়ার দিকে তাকিয়ে আমি অবাক হয়ে গেলাম। ওর চোখ দেখে মনে হলো ওর চোখ নয়, শুলুয়া শিকারে তাড়া খেয়ে শিকারির সামনে পড়া কোনো চিতল হরিণের চোখ, যার বাঁচা হলো না, হবে না। লোকটি চিবিয়ে চিবিয়ে সিনথিয়াকে বলল, হোয়াটস অল দিস অ্যাবাউট? হোয়াই অ্যাম আই পেইং দ্যাট ওল্ড বিচ ফর? সিনথিয়া চোখে আগুন ঝরিয়ে 2 হাত তুলে সমর্পণের ভঙ্গিতে বলল, অল রাইট, ইউ হ্যাভ ইয়োর ওয়ে, নাও ফর গডস সেক কিপ ইয়োর ব্লাডি মাউথ শাট। আমি কিছু বোঝা বা বলার আগেই সিনথিয়া প্রায় আমার হাত থেকে বন্দুক ছিনিয়ে নিয়ে একবার লোকটার দিকে তুলল। তারপর আমার ঘরে রেখে এসে আমার ইজি চেয়ারের পাশে আমার কাঁধে হাত রেখে সিনথিয়া বলল, গোটাম, আমি যাচ্ছি। ওর হাত চেপে ধরে আমি বললাম, কোথায় যাচ্ছ? ও বলল, আমার অতীতে ফিরে যাচ্ছি। আমি খারাপ, আমি মিথ্যেবাদী, আমি খারাপ। ওকে কাছে টেনে আমি বললাম, তুমি ভালো, তোমার অতীত নেই, তোমার কেবল ভবিষ্যৎ আছে। সিনথিয়া আমার মুখের দিকে চেয়ে এক মুহূর্ত যেন কি ভাবল। তারপর লোকটার দিকে আঙুল দেখিয়ে ফিসফিসিয়ে বলল, এটা আর একটা কুচিলা খাঁই। এক মুহূর্ত চুপ করে থেকে সিনথিয়া বলল, চললাম গোটাম, তোমাকে মনে থাকবে, আমাকে ভুলে যেও। বলতে বলতে সিঁড়ি বেয়ে নেমে দৌড়ে গাড়িতে উঠল। আমি চেঁচিয়ে উঠলাম, সিনথিয়া, সিনথিয়া! কিন্তু উত্থান শক্তিরহিত আমার চিৎকার ডুবিয়ে দিয়ে মহারাজার গাড়ির আওয়াজ বাংলোর হাতা পেরিয়ে গেল। পেছনে সোফার সিনথিয়ার স্ট্যান্ডার্ড হেরাল্ড চালিয়ে নিয়ে গেল। সেই ভাঙা সকালের রাঙা আলোয় আমি একা একা বসে রইলাম টুলবোকার বাংলোর বারান্দায়। হাওয়ার দোলায় মরা কুচিলা খাঁই পাখিটার পালকগুলো আন্দোলিত হচ্ছিল। একবারের জোর হাওয়ায় মরা পাখিটি ধপ করে নিচে পড়ল। পাখিটার দিকে তাকিয়ে থাকতে থাকতে আমার বড় কষ্ট হলো সিনথিয়ার জন্যে। ওর জীবনময়ই কুচিলা খাঁই, কটা কুচিলা খাঁই আর ও মারতে পারবে?